কে এল এই টার্মটা আছে, সব জায়গাতে কে এল টার্মটা আছে। সো আমরা সব জায়গাতেই আমরা দেখি যে ফর্মুলার মধ্যে আমরা যে ফর্মুলাগুলো দেখি, যে এর আগে যে ফর্মুলাগুলো আমরা আমরা কলাম ডিজাইনের বেসিক ফর্মুলাতে এখানে কে এল টার্মটা আছে। সো আপাতত সিম্পল কলাম ধরে আমরা কে এল এর মানে কে অ্যাজিউম করছি, বা এই যে ফর্মুলাটা এক্সিয়াল লোডের ফর্মুলা, এটা ভ্যালিড ফর এনি কলাম যদি আমরা প্রপার ভ্যালু অফ কে ধরে নিতে পারি একটা কলামের জন্য। তো সিম্পল কেসে কে এর মান 1 হয়, 0.5 হয়, বা 0.757 হয়, বা 0.5 এর জায়গায় রিয়েল লাইফে আমরা 0.65 হয়তো ব্যবহার করব। তো এটা তো গেল সিঙ্গেল কলামের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা বিল্ডিং এর কলাম ডিজাইন করব, যখন এরকম একটা বিল্ডিং এর কলাম ডিজাইন করব, তখন কে এর মান কত হবে? তো এইটা কে এর মান বের করার জন্য আমাদেরকে উম, দুইটা আহ, দুইটা কেস মাথায় রাখতে হবে। একটা কেস যেটা শুরুতে এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেস ফ্রেম। এখানে খেয়াল করে দেখো, ওয়ার্ডটা হচ্ছে ব্রেস ফ্রেম। হ্যাঁ, এখানে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করছি, দিস ইজ ব্রেস ফ্রেম। হ্যাঁ, ব্রেস ফ্রেম বা এই নন সোয়ে ফ্রেম। অর্থাৎ এইখানে ব্রেসিং বলতে আমরা বুঝাই যে এই মেম্বারগুলো যে এরকম ডায়াগোনালি এরকম ক্রস করে দেওয়া থাকে, বা এই যে এখানে এই মেম্বারগুলো আছে, এইগুলো হচ্ছে ব্রেসিং। এই ব্রেসিং গুলো দেওয়ার কারণ কি? এই ব্রেসিং গুলো দিয়ে এই ফ্রেমটা ল্যাটারাল ডিরেকশনে, অর্থাৎ ডানে বা বায়ে যাতে হেলে যেতে না পারে, আহ, সেই হেলে যাওয়া বন্ধ করার জন্য আমার এই ব্রেসিং গুলো দেওয়া হয়। অর্থাৎ ব্রেসিং এর কাজ হচ্ছে সোয়ে হওয়া, যেটা আমরা সোয়ে মানে হচ্ছে একপাশে হেলে যাওয়া, এই সোয়ে হওয়াটা প্রিভেন্ট করা হয় ব্রেসিং দিয়ে। তার মানে ব্রেস ফ্রেম বা নন সোয়ে, এখানে খেয়াল করে দেখো, এই যে এই ফ্রেমটা, এখানে একটা তিনতলা ফ্রেম দেখানো হচ্ছে। এই ফ্রেমটা কিন্তু ডানে বা বায়ে সরে যায়নি, বা ডানে বা বায়ে হেলে পড়েনি, কিন্তু লোড পড়ার কারণে কলামগুলা বাকল করে গেছে। তো এই ধরনের একটা কন্ডিশন আসতে পারে। আর আরেকটা কন্ডিশন আসতে পারে, সেটা হচ্ছে এরকম, অর্থাৎ আনব্রেসড। এখানে আমাদের এটা হচ্ছে আনব্রেসড। আনব্রেসড মানে হচ্ছে এখানে কোনো ব্রেসিং নেই। হ্যাঁ, আনব্রেসড মানে হচ্ছে এখানে দেয়ার ইজ নো ব্রেসিং। ব্রেসিং না থাকলে পরে যেটা হবে, এই শুধু বিম এবং কলাম আছে, এবং কলামটা একপাশে সোয়ে হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে কলামগুলো একপাশে হেলে যেতে পারে, বা বিল্ডিংটাও একপাশে হেলে যেতে পারে। তো এই সোয়ে বা নন সোয়ে এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন সোয়ে ফ্রেম বা বেস ফ্রেম। এই নন সোয়ে ফ্রেম বা ব্রেস ফ্রেমে হচ্ছে এই যে কলাম বিমের যে পয়েন্টগুলা, যে জয়েন্টগুলা, এই যে জয়েন্ট, বা এখানে এই যে এখানে জয়েন্ট বা এই জয়েন্টগুলো তার অরিজিনাল ভার্টিক্যাল পজিশন মেনটেন করছে, যে জয়েন্টগুলো তার অরিজিনাল পজিশন থেকে ডানে বা বায়ে সরে যাচ্ছে না। আর আনব্রেসড বা সোয়ে ফ্রেমে কি হচ্ছে, এই জয়েন্টগুলো অরিজিনালি সোজা ছিল, সেগুলো সরে একটু ডান দিকে সরে গেছে। তার মানে ব্রেস ফ্রেম এবং আনব্রেসড ফ্রেমের মধ্যে আমাদের পার্থক্য দাঁড়াচ্ছে আহ, পার্থক্য দাঁড়াচ্ছে যে জয়েন্ট জয়েন্ট ট্রান্সলেশন হয় এখানে। হ্যাঁ, এখানে এইখানে হচ্ছে নো জয়েন্ট ট্রান্সলেশন। এখানে আমরা এটাকে বলতে পারি যে নো জয়েন্ট ট্রান্সলেশন আর মুভমেন্ট। হ্যাঁ, এখানে আমরা জয়েন্টের কোনো ট্রান্সলেশন বা মুভমেন্ট আমরা এখানে হচ্ছে না। এটা হচ্ছে নো জয়েন্ট ট্রান্সলেশন আর মুভমেন্ট। জয়েন্টগুলো তাদের অরিজিনাল পজিশনেই থাকতেছে। আর পরের ক্ষেত্রে আমরা কি বলছি, পরের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে হচ্ছে জয়েন্ট ট্রান্সলেশন অথবা মুভমেন্ট অকার করে। জয়েন্ট ট্রান্সলেশন মুভমেন্ট অকার্স, এখানে জয়েন্টের মুভমেন্ট বা ট্রান্সলেশন হয়, এটাই আমরা মিন করছি। সো এই দুইটা কন্ডিশনে আমাদেরকে কে এর মান বের করতে হবে। আমাদেরকে এই দুইটা কন্ডিশনে আমাদের কে এর মান বের করতে হবে। আহ, তো এটার জন্য আসলে যে ফর্মুলা বা যে থিওরি আছে, আমরা সেই থিওরিটিক্যাল ডেরিভেশনে যাব না। হ্যাঁ,
এটার জন্য একটা ইলাবোরেট থিওরি আছে। তোমরা তো দেখছোই যে আমরা সিঙ্গেল একটা কম্প্রেশন মেম্বারকে অয়েলার্স বাকলিং ইকুয়েশন ডেরাইভ করতে গেলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। সে জায়গায় যদি এরকম একটা ফ্রেমে অনেকগুলা বিম থাকে, অনেকগুলা কলাম থাকে, তার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে সলভ করা, এটা একটা অত্যন্ত ইলাবোরেট এবং লেবোরিয়াস কাজ। তো আমরা ওইটাতে যাব না, বরঞ্চ আমরা ওইটার সলিউশনটা দেওয়া আছে আমাদের বইতে। ওই সলিউশনটা কিভাবে ব্যবহার করতে হয় ওই ব্যবহারটা শিখব। আমাদেরকে এই যে ইকুয়েশনটা, এই যে এখানে এই যে ধরনের ফ্রেম, এটা হচ্ছে সোয়ে ফ্রেম বা এটা হচ্ছে ব্রেস ফ্রেম। এই ব্রেস ফ্রেম বা সোয়ে ফ্রেমের জন্য আহ, কিছু আলটিমেটলি কিছু ইকুয়েশন ডেভেলপ করা যায়। হ্যাঁ, এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে কিছু ইকুয়েশন ডেভেলপ করা যায়। সেই ইকুয়েশনগুলো হচ্ছে যে এই দুইটা ইকুয়েশন, ব্রেস ফ্রেমের জন্য এই একটা ইকুয়েশন, আর আরেকটা হচ্ছে আনব্রেস ফ্রেমের জন্য আরেকটা ইকুয়েশন ডেভেলপ করা যায়। এই দুটি ইকুয়েশনে বিভিন্ন টার্মের মানে কি সেটা আমরা একটু পরে এখনই আমরা এক্সপ্লেইন করব। এখানে দেখো ইকুয়েশন আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কে বের করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কে বের করা। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কে বের করা। তার মানে আমরা যখন কোনো ইকুয়েশন ফর্ম করবো, ইকুয়েশনের মধ্যে কে থাকবে। এই কেটা কিন্তু এখানে খেয়াল করে দেখো, ইকুয়েশনটার মধ্যে কে আছে। এগুলো হচ্ছে কে দিয়ে এক ধরনের জটিল একটা ইকুয়েশন। তার সাথে আরো কিছু টার্ম আছে, জিএ এবং জিবি। মূলত তিন ধরনের টার্ম আছে এখানে। কে হচ্ছে বেসিক আননোন, আর তার বাইরে দুটা কোয়ান্টিটি আছে, জিএ এন্ড জিবি। তো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ধরনের ফ্রেমের যে আমরা সলিউশন করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে, সলিউশন করার পরে এই ধরনের একটা ইকুয়েশন আসবে ব্রেসের জন্য, আনব্রেসের জন্য। সেখানে জিএ এবং জিবি দুইটা টার্ম আছে, যেগুলো আমাদের জানলে, এই জিএ এবং জিবি জানলে আমরা ইকুয়েশনটাকে ট্রায়াল অ্যান্ড ইকুয়েশনটাকে সলভ করে আমরা কে বের করতে পারি। কারণ আর কোনো কিছু কিন্তু এখানে অজানা নাই। সবই হচ্ছে এখানে জিএ, জিবি এবং কে, তিনটাই আছে আসলে ভ্যারিয়েবল। বাকিগুলো তো কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, ট্যান পাই, এগুলো সব কনস্ট্যান্ট। তার মানে জিএ এবং জিবি জানা থাকলে আমরা ব্রেস ফ্রেমের জন্য এই কোয়েশ্চেনটা ব্যবহার করে, আর আনব্রেস ফ্রেমের জন্য এই কোয়েশ্চেনটা ব্যবহার করে আমরা কে এর জন্য এই কোয়েশ্চেনটাকে সলভ করে কে বের করতে পারি। তাহলে এখন প্রশ্ন আসতেছে যে এই জিএ এবং জিবি এগুলো কি? আচ্ছা, এগুলো কি তারা সেটা আসার আগে আমি এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো আমি তোমাদের একটু জানাই দিই। এই যে ইকুয়েশনগুলো বের করা হলো, ইকুয়েশনগুলো বের করার জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এ সেট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে এই ইকুয়েশনগুলা এসছে। তো এই ডেফিনেটলি আমরা যখন এরকম একটা স্ট্রাকচারাল সিস্টেম সলভ করি, আমাদের কিছু বেসিক অ্যাজাম্পশন লাগে। বেসিক অ্যাজাম্পশনের একটা হচ্ছে যে ইলাস্টিক অ্যানালিসিস। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে সেই আগের পেজে দেখো যে বলা আছে অ্যাজাম্পশন ফর ইউজিং, এটা এখানে অন্য কথা বলা আছে, বাট বেসিক্যালি সেম থিং। এই যে সমাধানগুলো আসছে, এই সমাধানগুলো আসছে পিওরলি ইলাস্টিক বিহেভিয়ার করে। সবগুলা মেম্বারের ক্রস সেকশন কনস্ট্যান্ট মানে ভেরিয়েবল ক্রস সেকশন হবে না, ভেরিয়েবল ক্রস সেকশন হবে না। হ্যাঁ, আচ্ছা, থার্ড অ্যাজাম্পশন হচ্ছে জয়েন্টস আর রিজিড। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। এটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। এটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। তারপরে হচ্ছে ওই আরো কিছু অ্যাজাম্পশন আছে। হ্যাঁ, এরকম সবগুলো, যেমন লাস্ট অ্যাজাম্পশন বলতে পারো যে পুরো সবগুলো একসাথে বাকল করা, অর্থাৎ এই যে বাকলিংটা হয় সবগুলো কলাম একসাথে বাকল করছে, যেটা খুবই মে নট বি এ ভেরি প্র্যাকটিক্যাল অ্যাজাম্পশন, বাট এই অ্যাজাম্পশন না করলে আমাদের সলিউশন আসে না। আবার এখানে একটা আছে নো সিগনিফিকেন্ট এক্সিয়াল কম্প্রেশন ফোর্স এক্সিস্ট ইন বিম এন্ড গার্ডার, মানে বিম এবং গার্ডার গুলাতে কোনো বাকলিং হবে না। বাকলিং যা হবার সব কলামে হবে। বিম বা গার্ডার গুলাতে বেন্ডিং হবে, সেটা বেন্ডিং এর কারণে বেন্ডিং হবে, নট বিকজ অফ বাকলিং। মানে বাকলিং ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সিয়াল কম্প্রেশন। এক্সিয়াল কম্প্রেশন ফোর্স হলে একসময় বাকলিং হয়ে একটা মেম্বার বাঁকা হয়ে যায়। সেই ধরনের ঘটনা শুধুমাত্র কলামে হবে, কোনো বিমে হবে না। সেরকম একটা অ্যাজাম্পশন এখানে আছে। তো অনেকগুলো অ্যাজাম্পশন করার পরে আমরা এই ধরনের একটা সিস্টেম বা এই ধরনের একটা সিস্টেমকে আমরা সলভ করতে পারি।
অ্যাডভান্স কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে, এবং ফাইনালি এরকম দুইটা ইকুয়েশনে আমরা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে পারি, যেখানে আহ, আমাদের মূল উদ্দেশ্য কে বের করা, কে কে দিয়ে একটা ইকুয়েশন আসে ব্রেস ফ্রেমের জন্য এরকম একটা, আর আনব্রেস ফ্রেমের জন্য এরকম আসে। তাহলে এই ইকুয়েশন দুটার মধ্যে আমরা জিএ এবং জিবি বের করতে পারলেই আমাদের কে বের করতে পারবো। তাহলে এখন আসি আমরা যে জিএ এবং জিবি এগুলোর মানে কি। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে জিএ এবং জিবি আর রিলেটিভ স্টিফনেস অফ কলামস অ্যান্ড বিমস অ্যাট এন্ডস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। অর্থাৎ মনে করো আমি এ বি কলামটা আমার বিবেচনা করছি যে আমি এ বি কলামের কে বের করব, এ বি কলামের এই কলামটার আমি কে বের করতে চাই, আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য কে অফ কলাম এ বি। তাহলে এ হচ্ছে একটা এন, বি হচ্ছে আরেকটা এন। এ যে উপরে হবে আর বি নিচে হবে সবসময় এমন কোনো কথা নাই, নিচের পয়েন্টটাকেও এ ধরা যায়, উপরের পয়েন্টটাকেও চাইলে বি ধরা যায়। সো এ এবং বি হচ্ছে কলামের দুইটা এন্ড, এ একটা এন্ড, বি আরেকটা এন্ড। তাহলে জিএ মানে হচ্ছে এ পয়েন্টে কোনো একটা প্যারামিটার, আর বি মানে হচ্ছে বি পয়েন্টে সেম প্যারামিটার। এখন এই প্যারামিটারকে বলা হচ্ছে রিলেটিভ স্টিফনেস। রিলেটিভ স্টিফনেস মানে কি? রিলেটিভ স্টিফনেস মানে হচ্ছে যে মনে করো আমি এ পয়েন্টের রিলেটিভ স্টিফনেস বের করব। তাহলে এ পয়েন্টে যে কয়টা কলাম কানেক্টেড, যেমন এ পয়েন্টে উপরে একটা কলাম আছে, নিচে একটা কলাম আছে, আমি আর কিন্তু টার্গেট কলাম হচ্ছে এইটা, এই টার্গেট কলামের টপে আমার এই উপরের কলামটা এবং টার্গেট কলাম নিজে কানেক্টেড আছে, আবার এই পাশে একটা বিম কানেক্টেড আছে, এই পাশে একটা বিম কানেক্টেড আছে। সো ওই জি বলছে যে আমি এ পয়েন্টে যখন বের করব তখন এ পয়েন্টে যতগুলো কলাম কানেক্টেড সেগুলোর ইআই বাই এল যোগ করব। ইআই ওভার এল, ইআই তো হচ্ছে ক্রস সেকশনাল প্রপার্টি আই, ই হচ্ছে ইয়ংস মডুলাস, এল হচ্ছে লেন্থ। লেন্থ মানে আমি যদি এই কলামের ইআই বাই এল বের করি তখন এই কলামের ইআই এবং এল এটা নিতে হবে, আবার নিচের কলামের ইআই বাই এল নিলে নিচের কলামের ইআই এবং এল লেন্থ দিতে হবে। তাহলে কলামের ইআই বাই এল গুলো যোগ করব, আর নিচে আমি ডেনোমিনেটরে এখানে আমি বিমের ইআই বাই এল, এই যে বিম, যেমন এই পয়েন্টে এই একটা বিম, এই একটা বিম কানেক্টেড আছে, কাজেই এই বিমের ইআই বাই এল গুলা যোগ করব। তারপরে এই দুটার যে অনুপাত, এটাই হচ্ছে রিলেটিভ স্টিফনেস, এটাকে আমি বলতেছি রিলেটিভ স্টিফনেস। এইভাবে আমরা এটাকে জি কে ডিফাইন করি। তার মানে এ পয়েন্টে একবার আমি রিলেটিভ স্টিফনেস বের করতে পারবো, এ পয়েন্টে যে বিম এবং কলামগুলো কানেক্টেড সেগুলোর রেশিও বের করে। একইভাবে বি পয়েন্টে আমি আবার আরেকটা রিলেটিভ স্টিফনেস বের করতে পারবো, সেটা এই বি পয়েন্টে এই বিম, এই দুইটা বিম এবং উপরের কলাম নিচের কলাম এটা ব্যবহার করে। সো প্রতিটা কানেক্টিং পয়েন্টে একটা করে জি বের হবে, এবং একটা কলামের যেহেতু দুইটা পয়েন্ট থাকে টপ এবং বটম, প্রতিটা কলামের টপে একটা জি বের হবে, বটমে একটা জি বের হবে। তো এখানে সেটাই বলা হচ্ছে, জি মানে হচ্ছে সাম অফ ইআই কলাম ডিভাইডেড বাই সাম অফ ইআই গার্ডার বা বিম। এখানে জি মানে হচ্ছে গার্ডার বা বিম বলা হচ্ছে। এখন আমার টোটালটাই যদি ইলাস্টিক বিহেভিয়ার হয় এবং সেম মেটেরিয়াল হয়, অর্থাৎ সবগুলো মেটেরিয়ালের ইয়ংস মডুলাস যদি সেম হয়, তাহলে আর ইটাকে আমরা না লিখলেও চলে, তখন আমরা ইটাকে বাদ দিয়ে শুধু আই বাই এল এইভাবে লিখতে পারি। তো এখন কথা হচ্ছে যে মনে করা যাক আমি একটা কলামের এখানে এ এবং এখানে বের বের করলাম, তাহলে জি বের করলাম, জি বের করার পরে এখানে আমি বসা দিলাম, বসা দেওয়ার পরে এটা একটা, এটা তো অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এখানে ট্যান আছে, অন্যান্য টার্ম আছে, পাই আছে। সো এগুলোর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এগুলোর সলিউশন দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে তুমি চাইলে ক্যালকুলেটরে ট্রায়াল দিয়ে দিয়ে বের করতে পারো কে এর মান কত হলে আমার জিরো হবে, অথবা আমরা স্পেশাল কিছু চার্ট ইউজ করতে পারি, যেই চার্টগুলোকে আমরা বলি অ্যালাইনমেন্ট চার্ট। হ্যাঁ, অ্যালাইনমেন্ট চার্ট। এখানে খেয়াল করে দেখো আমার ইকুয়েশন কিন্তু দুইটা, ব্রেস ফ্রেমের জন্য একরকম ইকুয়েশন আর আনব্রেস ফ্রেমের জন্য আরেক সেট ইকুয়েশন। তার মানে দুই সেট ইকুয়েশন আমাদেরকে প্রথমেই ফ্রেমটা ব্রেস না আনব্রেসড
এইটা আগে একটু বুঝতে হবে। তারপর সেই অনুযায়ী কোন ইকুয়েশনটা ব্যবহার করব বা কোন অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার করব ওইটা ডিসিশন নিতে হবে। সো এই ইকুয়েশনগুলোর সলিউশন আমরা অ্যালাইনমেন্ট চার্ট দিয়ে করতে পারি। অ্যালাইনমেন্ট চার্টগুলো দেখতে কেমন সেটা আমি এখনই দেখাবো। এই অ্যালাইনমেন্ট চার্টগুলো দেখতে এরকম, এই যে দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট চার্ট। এই দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট চার্ট, মানে অ্যালাইনমেন্ট চার্ট দিয়ে আমরা সলভ করব ইকুয়েশনটাকে, সলভ করি যে এই ইকুয়েশনটাকে আমরা অ্যালাইনমেন্ট চার্ট দিয়ে সলভ করব। তার মানে জিএ এবং জিবি জানা থাকলে যাতে করে আমরা কে বের করতে পারি। সেটা কিভাবে বলছি, এই যে জিএ এবং জিবি যদি জানা থাকে, আমরা এই লাইন টেনে দিয়ে এখানে ইন্টারসেক্ট করলে এখান থেকে আমরা কে এর স্কেল থেকে আমরা কে বের করে নিতে পারি। এই হচ্ছে অ্যালাইনমেন্ট চার্ট দিয়ে আমরা, অর্থাৎ আমরা এই যে এই ইকুয়েশনটাকে সরাসরি ম্যাথমেটিক্যালি নিউমেরিক্যালি ক্যালকুলেটরে সলভ না করে আমরা অ্যালাইনমেন্ট চার্ট দিয়েও সলভ করতে পারি। সো মনে করা যাক যে এখানে একটা এ এবং বি এর মান, জি এ এবং জিবির মান দিলাম, তাহলে একটা কে এর মান বের হবে। সেই জিনিসটাই এই জি এ একটা মান এবং জিবির মান দিলাম, এই দুইটা পয়েন্ট কানেক্ট করলে যেখানে ইন্টারসেক্ট হবে সেখান থেকে বের হবে। আচ্ছা, তো এই দুইটা অ্যালাইনমেন্ট চার্টের চেহারা অলমোস্ট কাছাকাছি, তার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। এটা হচ্ছে নন সোয়ে বা ব্রেস ফ্রেমের জন্য, এটা হচ্ছে আনব্রেস বা সোয়ে ফ্রেমের জন্য। তাই দেখো এখানে এই যে নন সোয়ে মানে কি, জয়েন্ট ট্রান্সলেশন হবে না। নন সোয়ে মানে আমি আগে বলেছিলাম যে নো জয়েন্ট ট্রান্সলেশন। জয়েন্ট ট্রান্সলেশন হওয়ার অর্থ হচ্ছে, জয়েন্ট ট্রান্সলেশন না হওয়ার অর্থ হচ্ছে কলামের এ পয়েন্ট এবং বি পয়েন্ট, অর্থাৎ কলামের টপ এবং বটম পয়েন্ট অরিজিনালি যে ভার্টিক্যাল ছিল, এই বাকলিং হওয়ার পরেও এ এবং বি পয়েন্ট পারফেক্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে থাকবে, অর্থাৎ দেয়ার উইল নট বি এনি রিলেটিভ ল্যাটারাল মুভমেন্ট। সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। তার মানে দেখো এখানে এই যে বাকল শেপটা, অর্থাৎ আমি আসলে এইটুক জায়গা দেখতেছি, যে এইটুক জায়গা দেখতেছি, আমি এইটুক জায়গা দেখতেছি, এই কলামটা বাকলিং হবে, বাকলিং হলেই আমার তখন কে এর মান বের হবে। এই জায়গাটার বাকলিং হলে এই যে একটা কলাম, তার উপরে একটা কলাম, নিচে কলাম, আর দুই পাশে দুইটা বিম এইভাবে বাকল করতেছে। এ এবং বি পয়েন্ট পারফেক্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আছে, তাদের মধ্যে রিলেটিভ হরিজন্টাল মুভমেন্ট হচ্ছে না। দ্যাট ইজ কল নন সোয়ে ফ্রেম। এবং নন সোয়ে ফ্রেমের জন্য একটা অ্যালাইনমেন্ট চার্ট তৈরি করা যায়। এটা একটা গ্রাফিক্যাল চার্ট। এই অ্যালাইনমেন্ট চার্টে দেখো কে এর মান, খেয়াল করে দেখো 0.5 থেকে 1, অর্থাৎ ব্রেস ফ্রেম বা নন সোয়ে ফ্রেমে কে এর মান ম্যাক্সিমাম 1 হবে, মিনিমাম 0.5 হবে, এর মাঝামাঝি থাকবে সবসময়। এর বাইরে কে এর মান যেতে পারবে না, ঠিক আছে। আর যখন সোয়ে ফ্রেম হবে, সোয়ে ফ্রেম মানে কি হচ্ছে, আমার ফ্রেমটা এই যে এখানে সোয়ে ফ্রেম হচ্ছে আমার টপ পয়েন্ট আর বটম পয়েন্টের রেসপেক্টে একপাশে হেলে যাচ্ছে। এইখানে যদি আমি এই কলামটা বলি, এই কলামের টপ পয়েন্ট এই কলামের বটম পয়েন্টের রেসপেক্টে একপাশে হেলে যাচ্ছে। সো এই যে হেলে যাওয়াটা, এই হেলে যাওয়াটা এখানে আমরা দেখছি যে বটম পয়েন্টের রেসপেক্টে টপ পয়েন্টটা একপাশে হেলে গেছে, হেলে গিয়ে একটা ডেল্টা অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হচ্ছে। ডেল্টা অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমাদেরকে আরেকটা চার্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এরকম। সেই চার্টে এখানে দেখো ওই জিএ এবং জিবি 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত ভ্যারি হতে পারে। জিএ এবং জিবি, এখানে জিএ এবং জিবি 0 থেকে ইনফাইনাইট, এখানে 0 থেকে ইনফাইনাইট। কে কে এখানে যখন 0.5 থেকে 1, আর আনব্রেস ফ্রেমের ক্ষেত্রে কে এর মান 1 থেকে একদম ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। একদম 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। তো এইখানে দুইটা পার্থক্য আছে, কাজে তোমরা খেয়াল রাখবা যে ব্রেস কন্ডিশনে কে এর মান কখনোই 0.5 এর কম হবে না বা 1 এর থেকে বেশি হবে না। আর সোয়ে ফ্রেম হলে কে এর মান অলওয়েজ 1 থেকে বেশি হবে। সোয়ে ফ্রেম বা কলামটাতে যদি সোয়ে হয় তাহলে এটা 1 এর থেকে বেশি হবে। সো এই হচ্ছে, মানে গ্রাফিক্যালি আমাদের মূল কাজ হচ্ছে আসলে আমরা এই দুইটা ইকুয়েশনকে সলভ করতেছি। তাহলে ব্রেস ফ্রেমের ইকুয়েশনের সলিউশন আর আনব্রেস ফ্রেমের ইকুয়েশনের সলিউশন, আমরা এই যে ব্রেস ফ্রেম বা আনব্রেস ফ্রেমের ইকুয়েশন দুইটা আমরা এই অ্যালাইনমেন্ট চার্ট দিয়ে আমরা এটা বের করতে পারি। এটা হচ্ছে একটা এটা হচ্ছে প্রসেস। এখানে আরেকটা জিনিস আমরা এখানে মানে যেটা বলতে চাই যে জয়েন্টস আর রিজিড। এই যে জয়েন্টস আর রিজিড,
এটা একটু ইম্পর্টেন্ট একটা ইস্যু বা টপিক। এটা আমাদেরকে বুঝতে হবে যে জয়েন্টস আর রিজিড এর মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জয়েন্টস আর রিজিড। এই জয়েন্টস আর রিজিডের মানে হচ্ছে যে আমার এই যে ফ্রেমের মধ্যে প্রতিটা পয়েন্টে বিম এবং কলাম কানেক্টেড হয়ে আছে, তাই না? এখানে বিম এবং কলাম কানেক্টেড হয়ে আছে। আর ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি ছিল বিম এবং কলামগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্টেড ছিল। বিম এবং কলামগুলো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্টেড ছিল ডিফ্লেকশন হওয়ার আগে। ঠিক আছে, যে এখানে এই বিম এবং এই কলামগুলো এখানে 90 ডিগ্রি, প্রতিটার সাথে প্রতিটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, প্রতিটার সাথে প্রতিটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। তো রিজিড জয়েন্ট মানে হচ্ছে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা অলওয়েজ মেনটেইন হবে। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা অলওয়েজ মেনটেইন হবে। কিভাবে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি যে এখানে ইফ আই সি, এই যে এখানে খেয়াল করে দেখে যে অরিজিনালি যে পাতলা ব্ল্যাক লাইনটা, এটা 90 ডিগ্রি আছে, এই লাইনটা আর এই লাইনটা আমার ডিফর্ম হয়ে এরকম বাঁকা হয়ে গেছে। এই পয়েন্টে যে মিট করলো, ওরা যে মিট করলো, এই মিটিং পয়েন্টটা এটাও 90 ডিগ্রি আছে। এইখানে আমার ইফ আই কল ইট, এই যে এই অ্যাঙ্গেলটা আফটার ডিফরমেশন আমার মিটিং অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিতে থাকবে। এটাই হচ্ছে আমার রিজিড জয়েন্টের বেসিক মানে ক্রাইটেরিয়া, যে রিলেটিভ অ্যাঙ্গেল বিটুইন কলাম এবং বিম চেঞ্জ হবে না। এই অ্যাঙ্গেলটা এই যে 90 ডিগ্রি আছে। অরিজিনালি আমার আহ, এই এই স্ট্রেট ভার্টিক্যাল লাইন এবং এই স্ট্রেট হরিজন্টাল লাইন 90 ডিগ্রি ছিল। রোটেশন হয়ে এই বি জয়েন্ট একটু রোটেট করলো, বি জয়েন্ট রোটেট করার ফলে বি জয়েন্টের সাথে রিলেটেড কলাম বিম সবগুলা রোটেট করলো, ফলে রিলেটিভ অ্যাঙ্গেলটা চেঞ্জ হলো না। অর্থাৎ ইনিশিয়াল কানেক্টিং অ্যাঙ্গেল যেটা বিম এবং কলামের মধ্যে থাকবে, বাকলিং হয়ে বেন্ডিং হয়ে যাওয়ার পরেও ইনিশিয়াল কানেক্টিং অ্যাঙ্গেলটা রিলেটিভ অ্যাঙ্গেলটা সেম থাকবে। যেমন আবার বলছি যে এখানে এই কলামটা এবং এই বিমের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেল ছিল 90, বাকল হয়ে যাওয়ার পরেও এই বাঁকা হয়ে যাওয়া কলাম এবং বাঁকা হয়ে যাওয়া বিমের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকবে। এটাই হচ্ছে রিজিড জয়েন্ট বলতে এটাই মিন করে যে আমার এই অ্যাঙ্গেলটা এখন এই অ্যাঙ্গেলটা এখানে যদি আমি দেখাই, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। অরিজিনালি স্ট্রেট লাইনে 90 ছিল। সো বিম এবং কলামের মাঝখানে কানেক্টিং অ্যাঙ্গেলটা কখনো চেঞ্জ হবে না, বা বলা হতে পারে যে বিম অ্যান্ড কলামস আর রিজিডলি কানেক্টেড টু ইচ আদার। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন। এটার কিছু ব্যতিক্রম হতে পারে যদি বিল্ডিংটা সেভাবে বানানো হয়, সেটা আমরা পরে দেখব। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে যে এরকম একটা ফ্রেমের আমরা যদি একটা সার্টেন কলামের কে বের করতে চাই, তাহলে আমাকে এই কলামের টপে এবং বটমে বিম এবং কলামের রিলেটিভ স্টিফনেসটা বের করতে হবে। তারপরে সেখান থেকে আমরা অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার করে কে বের করব। ঠিক আছে, তো এটাই আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে এই এক্সারসাইজটা আমরা করার চেষ্টা করব, বা দেখব যে হাউ দিস ওয়ার্কস, মানে হাউ টু ডিটারমিন কে ফ্রম অ্যালাইনমেন্ট চার্ট। তো তোমরা আমাকে এখন বলো যে এখন পর্যন্ত যা বললাম এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমি তারপরের স্টেজে চলে যাব। ঠিক আছে, ধরে নিচ্ছি আপাতত মোটামুটি যা বললাম এটা ফলো করতে পারছো। যদিও একটা প্রবলেম না করলে কখনোই একটা থিওরির ফুল অ্যাপ্লিকেশনটা রিয়েলাইজ করা যায় না। সো লেট আস মুভ অন টু দ্য প্রবলেম। নেক্সট এক্সাম্পল প্রবলেম, এখানে একটা নোট আছে, এটা আমি একটু পরে বলবো। তো এই হচ্ছে আমাদের প্রবলেমটা।
এই হচ্ছে আমার প্রবলেমটা। হ্যাঁ, এখানে আমাকে একটা ফ্রেম দেখানো আছে। এই ফ্রেমটার আমরা আহ, এই ফ্রেমটার আমরা বিভিন্ন কলামের, এ কলাম, বি কলাম এবং অন্যান্য কলাম, এই কলামগুলোর আহ, উপরের কলাম, নিচের কলাম, এই কলামগুলোর কে বের করতে চাই, বিভিন্ন কলামের কে বের করতে চাই। তো কে বের করতে গেলে এই যে যেটা প্রথমেই দেখছো যে আমাদের ব্রেস আর আনব্রেসড, এইটা এটা ব্রেস হবে না আনব্রেস হবে, এইটা আমাদেরকে আগে দেখতে হবে। ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু ডিটারমাইন ওয়েদার এ কলাম ইজ ব্রেসড অর আনব্রেসড। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো, এই যে ব্রেস আনব্রেসের ডেফিনেশনটা কোথা থেকে আসছে, যে একটা যে কলামটা আমি, যে কলামের কে বের করব, ওই কলামের বটম এবং টপ পয়েন্ট দুটো যদি একই সাথে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে থাকে তাহলে সেটা হবে ব্রেস ফ্রেম। আর যদি কলামের বটম এবং টপ পয়েন্ট রিলেটিভ মুভমেন্ট হয় তখন সেই কলামটাকে আমরা বলবো আনব্রেসড কলাম। তো এখানে সেই জিনিসটাই আমাদেরকে এই ফ্রেমটার ক্ষেত্রে একটু আহ, বুঝতে হবে, যে সে কলাম এ বি বা কলাম ডিসি অর্থাৎ এই একতলার কলাম, এগুলো কি ব্রেসড না আনব্রেসড, আবার দোতলায় যে দুটা কলাম আছে এই কলাম দুইটা ব্রেসড আর আনব্রেসড। হ্যাঁ, সো এই দুইটা আমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে, এবং এটা ফ্রেম দেখে বুঝতে হবে, এটা দেখার কিন্তু আর কোনো উপায় নাই। সো কেয়ারফুলি আমাকে একটু ফলো করার চেষ্টা করো, যাতে করে এই জিনিসটা পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা না করে। সো ফর এক্সাম্পল, আমরা এ বি কলামটার কে বের করতে চাই, তাহলে আমাকে এ বি কলামটা ব্রেসড না আনব্রেসড এটা আহ, আগে ডিসিশনটা নিতে হবে যে ওয়েদার ইট ইজ ব্রেসড অর আনব্রেসড। এখন ব্রেসড অর আনব্রেসড মানে হচ্ছে আমার কলামের বটম পয়েন্ট এবং টপ পয়েন্টের রিলেটিভ মুভমেন্ট হবে কিনা তার উপরে। তো এখানে বটমে তো আমার একটা হিঞ্চ দিয়ে কলামের বটমটা কানেক্টেড, কাজে কলামের এ পয়েন্টের কোনো হরিজন্টাল মুভমেন্ট হওয়া পসিবল না। তাহলে এখন দেখতে হবে যে বি পয়েন্টটা বা টপ পয়েন্টটা আমার বটম পয়েন্টের রেসপেক্টে ডানে বা বায়ে সরে যেতে পারে কি পারে না। এইটা যদি সরে যেতে পারে, মানে আমার স্ট্রাকচারের কনফিগারেশনটা এমন যে সরে যাওয়া সম্ভব হয় কোনো ধরনের লোডিং এর কারণে, তাহলে সেটা হবে সোয়ে ফ্রেম বা আনব্রেসড। আর যদি এ বি পয়েন্ট আমার ডানে বায়ে মুভ করতে না পারে তাহলে এটা হবে ব্রেস্ট, অর্থাৎ এ বি পয়েন্টটা সবসময় এ পয়েন্টের বরাবর থাকবে টপে, তাহলে এটা হবে ব্রেস্ট কলাম। তাহলে এখন সেটা কিভাবে আমি ডিসিশন নিব, আমি ডিসিশন নিব যে এই লেভেল বরাবর আমার বাউন্ডারি কন্ডিশন কি আছে না আছে বা কোনো মুভমেন্ট হতে পারে কিনা, সেটা আমাকে একটু এই ফ্রেমটা দেখে একটু বোঝার চেষ্টা করতে হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে এ বি ডি একটা বিম আছে, ডি জি একটা বিম আছে, জি থেকে জে পর্যন্ত বিম আছে, জে এর মাথাটা আবার এখানে একটা একটা হিঞ্জ দিয়ে এটা কানেক্টেড। তা হিঞ্জ মানে কি, এটার এক্স এবং ওয়াই মুভমেন্ট হবে না, তাই তো? একটা হিঞ্জ থাকার অর্থ হচ্ছে দেয়ার শ্যাল নট বি এনি হরিজন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্ট। তাহলে যে পয়েন্টের যদি হরিজন্টাল মুভমেন্ট না হয়, তাহলে আমার এই যে টোটাল বিমটা, এই বিমটার কোনো পয়েন্টেরই কিন্তু হরিজন্টাল মুভমেন্ট হবে না। এখানে তোমরা একটু বলতে পারো যে স্যার এই বিমগুলোর তো এক্সিয়াল ডিফরমেশন হবে, এক্সিয়াল ডিফরমেশন হলে তো মুভমেন্ট হবে। আমরা এক্সিয়াল ডিফরমেশনের কারণে যে মুভমেন্ট হচ্ছে সেটা আমরা আপাতত নেগলেক্ট করতেছি। ওই যে আমাদের একটা অ্যাজাম্পশন ছিল, ছিল যে কোথায় যেন, নো সিগনিফিকেন্ট এক্সিয়াল কম্প্রেশন ফোর্স এক্সিস্ট ইন বিম অর গার্ড। এর মানে হচ্ছে যে কম্প্রেশন ফোর্স যদি বিম এবং গার্ডারে যদি কম্প্রেশন বা এক্সিয়াল ফোর্স যদি এক্সিস্ট না করে, তাহলে তার এক্সিয়াল ডিফরমেশনটাও এমন কিছু এক্সিয়াল ডিফরমেশন হবে না। এটাই হচ্ছে এটার মানে। সো আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী, আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী আহ, এই বিমের কোনো এক্সিয়াল ডিফরমেশন হবে না, কোনো বিমেরই কোনো এক্সিয়াল ডিফরমেশন হবে না। তো এক্সিয়াল ডিফরমেশন যদি না হয়, যে পয়েন্টটা তার জায়গায় আটকানো আছে, তাহলে এক্সিয়াল ডিফরমেশন না হওয়ার অর্থ হচ্ছে জি, এই ডি এবং এই বি, এই তিনটা পয়েন্ট এদেরও হরিজন্টাল মুভমেন্ট হওয়া সম্ভব না, বা তাদের কোনো হরিজন্টাল মুভমেন্ট হবে না। তাহলে যদি বি পয়েন্টের হরিজন্টাল মুভমেন্ট না হয়, তাহলে বি পয়েন্টটা সবসময় এই পয়েন্ট বরাবর ভার্টিক্যালি একই অ্যালাইনমেন্টে থাকবে, অর্থাৎ আমার এই কন্ডিশনটা মেনটেন করবে, বটম পয়েন্টের রেসপেক্টে টপ পয়েন্টটা একই অ্যালাইনমেন্টে থাকবে।
তাহলে দাঁড়াচ্ছে গিয়ে আলটিমেটলি এ বি কলামটা হবে একটা ব্রেস্ট কলাম। এটা হবে একটা ব্রেস্ট কলাম। একইভাবে এই সিডি কলামটাও হবে একটা ব্রেস্ট কলাম, একইভাবে এফজি কলামটাও হবে একটা ব্রেস্ট কলাম। তার মানে এই একতলায় যতগুলো কলাম আছে এই সবগুলো কলামই হচ্ছে ব্রেস্ট বা নন সোয়ে কলাম হিসাবে বিহেভ করবে, যেহেতু প্রতিটা কলামের বটম পয়েন্ট আটকানো এবং টপ পয়েন্টেরও কোনো হরিজন্টাল মুভমেন্ট হবে না। এই জন্য আমি এখানে দেখাচ্ছি যে এই একতলাটা হচ্ছে ব্রেস্ট বা নন সোয়ে। আচ্ছা, আমি আরেকটু প্রসিড করি, আজকের এই পৃষ্ঠার লেকচারটা শেষ করি, তারপরে আবার তোমাদেরকে আমি একটু পজ দিব। তাহলে এবার আসা যাক দোতলার কি অবস্থায়। দোতলায় আবার একটু আগে তো আমরা দেখলাম যে ডি এবং জি পয়েন্ট নাড়াচাড়া করবে না হরিজন্টাল, কাজে ডি এবং জি পয়েন্ট জায়গায় থাকবে। কিন্তু এই ই এবং এইচ এইখানে এই ইএইচ এই বিমটা কি হরিজন্টালি মুভ করতে পারে? আমি বলবো পারে। কারণ কি? কারণ আমার যদি এখানে কোনো হরিজন্টাল লোড আসে তাহলে এই কলাম দুইটা একই সাথে বাঁকা হয় বিমটাকে একটু ডানে বা বায়ে সরায় দিতে পারে। হ্যাঁ, যদি এটা ডিপেন্ড করবে লোড কেমন আসতেছে। হ্যাঁ, যেমন এখানে আমি যদি এখানে যদি আমি একটা হরিজন্টাল লোড দেই, এখানে একটা হরিজন্টাল লোড দিলে আহ, এখানে একটা হরিজন্টাল লোড দিলে আমার আহ, এই যে এই কলামটা আমার এইভাবে বাঁকা হয়ে যাবে, এই কলামটা এইভাবে বাঁকা হবে, আমার এই বিমটা এইভাবে এরকম হয়ে যাবে। তার মানে হরিজন্টাল লোড পড়লেই এই উপরের ফ্রেমের অংশটা একদিকে হেলে যাওয়ার চান্স আছে। তার মানে ই পয়েন্টটা আর তার জায়গায় থাকবে না, ই পয়েন্টটা একটু ডানে বা বায়ে সরে যাবে। ডি পয়েন্ট এবং জি পয়েন্ট তো আগেই বললাম যে তাদের কোনো হরিজন্টাল মুভমেন্ট হবে না, কাজে তারা এখানে এখানে থাকবে। কিন্তু এই ডি পয়েন্টের উপরে দোতলার এই অংশটা আমি যদি লোড এদিক থেকে আসে এদিকে হেলে যাবে, আবার এদিক থেকে লোড যদি দেই এই এই ই এবং এইচ ডান পাশে চলে আসবে। তার মানে মূল কথা হচ্ছে যে এই ই এবং এইচ পয়েন্টটা আমার তাদের বটম পয়েন্টের রেসপেক্টে ডানে বায়ে মুভমেন্ট সম্ভব। তো এই যে এই পসিবিলিটির কারণেই এই উপরের অংশটাকে আমি আনব্রেসড বা এই সোয়ে ফ্রেম বলতেছি। আমি এই অংশটাকে আনব্রেসড বা সোয়ে ফ্রেম বলতেছি। সো এই হচ্ছে মানে একটা ফ্রেম দেখে সবার আগে আমাকে দেখতে হবে যে আমি কোন কোন যে কলামটা আমি যে কলামের আমি কে বের করতে চাই ওই লেভেলে ফ্রেমটা ব্রেস্ট ওর আনব্রেস্ট সেইটা প্রথমে আমাকে জাজ করতে হবে। এখন বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পার্টটা ইজ ভেরি ক্রিটিক্যাল, কারণ এই পার্টটা ছবি দেখেই বুঝতে হবে। এখানে কোথাও তোমাদের প্রবলেম যখন দেওয়া হবে প্রবলেমে কিন্তু এগুলো কিছুই বলা থাকবে না যে এটা আনব্রেস্ট অর ব্রেস্ট। ছবি দেখে বাউন্ডারি কন্ডিশন দেখে এইটা আহ, এইটা ঠিক করতে হবে। সো এনি কোশ্চেন ফ্রম হেয়ার? শুধু এই এই একটা কোশ্চেন ছিল বলো। স্যার, যদি আমাদের ফার্স্ট ফ্লোরটা যদি সোয়ে হয়ে যেত, তখন স্যার ই আর এইচ পয়েন্টটা ফিক্স থাকলেও কি আমার সেকেন্ড ফ্লোরটা সোয়ে হয়ে যেত? হ্যাঁ, এটা হবে। আমি এটা তোমাদেরকে এরপরে আরো কিছু এক্সাম্পল আছে আমাদের এই ক্লাস নোটে, ওগুলা দিয়ে আমি আরো ডিটেল এক্সপ্লেইন করব। তোমার কোশ্চেনটা ইজ ভেরি গুড। তুমি যেটা ধরতে পারছো এটা কিন্তু এরপরে আমি ডিসকাস করছি। হুম, এই যে এখানে ডিসকাস করা আছে, এটা আমি আজকে প্রবলেমটা আগে আমরা সলভ করে নিই, তারপরে ওই ডিসকাশনটা তোমার এই প্রশ্নের ডিসকাশনটা আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার আমি আবার করব। এনি ফার্দার কোশ্চেন? স্যার, যে পয়েন্টে যদি রোলার সাপোর্ট থাকে তাহলে কি হইতেছে? এক্স্যাক্টলি, যে পয়েন্টে রোলার সাপোর্ট থাকলে তো আর হরিজন্টাল মুভমেন্ট আটকানোর কোনো কায়দা নেই। রোলার মানে তো সে হরিজন্টালি মুভ করবে, তখন এই পুরো ফ্রেমটাই সোয়ে ফ্রেম হয়ে যাবে। ওকে স্যার। ওকে, আমরা একটু প্রসিড করি, কারণ তোমাদের প্রতিটা প্রশ্নের অ্যান্সারের জন্য আমার পরে আরো দু একটা শিট আছে, সেই শিটগুলোতে আমি এই ইস্যুগুলো আরো ডিটেল আলাপ করার চেষ্টা করেছি। এটা তখন আসলে আরো ক্লিয়ার হবে। সো লেট আস প্রসিড। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে আমাদের এই যে জি বের করার জন্য আমাদের কি লাগে? জি বের করার জন্য আই লাগবে এবং এল লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে এবং লেন্থ লাগবে। লেন্থ তো আমার ফ্রেমের ডাইমেনশন থেকে পেয়ে যাচ্ছি, যে ডাইমেনশন গুলা 20 ফিট, 30 ফিট, 12 ফিট, 15 ফিট লেন্থ দেওয়া আছে। আর আই
এই ক্রস সেকশনের জিওমেট্রি থেকে ক্রস সেকশনের যে ডাব্লু বলে দেওয়া আছে এইখান থেকে ওই ম্যানুয়াল থেকে আমরা আইটা বের করে নিচ্ছি। এখানে একটা কথা আমাদের এটা গিভেন যে বলা আছে যে মেম্বার্স আর কানেক্টেড এট জয়েন্টস স্ট্রং এক্সিস, হ্যাঁ, বোথ কলাম এবং বিমের স্ট্রং এক্সিস বাকলিং এ কাজ করবে। তার মানে এখানে আমাদের সবগুলা বিম এবং কলামের আই যেটা নিব এটা আমরা স্ট্রং এক্সিস আইটা নিব বা আই এক্স, অর্থাৎ চার্টে এই আই এক্সটা আমরা নিয়ে এই চার্ট থেকে এই তিনটা সেকশন ডাব্লিউ 831, 850 এবং 1430 এই তিন ধরনের সেকশন আছে। এই তিন ধরনের সেকশনের আই এক্সটা আমরা স্ট্রং এক্সিস আই যেটা সেটা নিচ্ছি, কারণ এটা আমাদের এখানে বলে দেওয়া আছে, এটা গিভেন যে স্ট্রং এক্সিস বাকলিং হবে সবগুলোর জন্য। আচ্ছা, তো তারপরে তারপরে আমাদের নেক্সট হচ্ছে এখন তাহলে আমরা আমি কিন্তু এখানে একটা শিট স্কিপ করে গেছি, ওই শিটের এক্সপ্লেনেশনটা এই যে এই শিটটা, এই শিট স্কিপ করে গেছি, এটা আমি একটু পরে বলছি। আপাতত আমি কলাম এবি, হ্যাঁ, এই কলামটার আমি জি বের করতে চাই। কলামের এ তে একটা জি বের করতে হবে এবং বি তে একটা জি বের করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো কলাম এবি যেহেতু ব্রেস কলাম, আমরা একটু আগে ডিসিশন নিলাম যে এটা ব্রেস কলাম, কাজে ব্রেসিং এর এই চার্টটা ব্যবহার করতে হবে। এইটা করা যাবে না, আমরা ব্রেস ফ্রেমের জন্য যে অ্যালাইনমেন্ট চার্ট আছে ওইটা আমরা ব্যবহার করব। তো এখানে প্রথমে আমাদের এ পয়েন্টে জি এ বের করতে হবে। তো জি এর ফর্মুলা কি? জি এর ফর্মুলা হচ্ছে সাম অফ কলাম ডিভাইডেড বাই সাম অফ বিম। তো এখানে তো আসলে আর কোনো বিম কলাম কিছুই নাই, তাহলে এখানে আমরা জিটা কি হবে? আসলে এখানে জিনিসটা যেটা হচ্ছে, আমরা যদি জি এর ফর্মুলাটা দেখি যে মানে রিলেটিভ স্টিফনেস, তার মানে অল্টারনেটলি বলা যেতে পারে যে কলামটা যখন বাকল করবে তখন বিমটা বাঁকা হয়ে কলামের বাকলিং এ বাধা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বিমটা এই বিমেরও বেন্ডিং হচ্ছে, বিমের বেন্ডিং হয়ে আমার কলামটাকে এরকম বাকলিং এর বেন্ড করতে সে বাধা দিবে। তার মানে বিমের স্টিফনেস যত বেশি হবে কলামের বাকলিং এর পসিবিলিটি তত কমে যাবে। বা উল্টাভাবে বলা যায় যে বিম যদি কোনো বাধা না দেয় বা এখানে বিমের তরফ থেকে যদি কোনো রকম বাধা না থাকে তাহলে কলামটা আরো ফ্রিলি বাকল করবে। সো এখানে ওই জিনিসটাকে একটু থিওরিটিক্যালি এইভাবে বলা হচ্ছে যেখানে আসলে কোনো বিম নাই বা এটা একটা হিঞ্জ সাপোর্ট মানে কলামটা এখানে যখন বাকলিং এর ফলে এখানে যে বেন্ড করবে তাকে বাধা দেওয়ার কেউ নাই, অর্থাৎ এই যে নিচে এখানে জিরো, এই নিচে জিরো হলে আমার জিটা ইনফাইনাইট হয়ে যায়। থিওরিটিক্যালি আমি এখানে দেখাতে পারি যে থিওরিটিক্যালি এখানে আমার ইনফাইনাইট হয়। হ্যাঁ, থিওরিটিক্যালি ইনফাইনাইট হয়, কারণ এখানে কলামের বাকলিং এর কারণে যে বেন্ডিং হবে, বেন্ডিংকে বাধা দেওয়ার কেউ নাই, মানে নিচে কোনো বিম নাই। সো জিরো সামথিং ডিভাইডেড বাই জিরো মানে হচ্ছে ইনফাইনাইট হয়। তো আমরা আসলে ইনফাইনাইট ভ্যালু, ওই যে রিয়েল লাইফে আমরা ইনফাইনাইট ধরি না, আমরা একটা হাই ভ্যালু ধরি। তো এই চার্টের হাই ভ্যালু হচ্ছে এখানে দেখো 50। তো আমরা এই এ পয়েন্টে এই জন্য 50 ধরলাম। জি এর মানটা এখানে 50 ধরলাম, অর্থাৎ বেসিক্যালি এখানে জি এ কে কোনো ক্যালকুলেশন করতে হলো না। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে জি এ আমার 50 আর বি পয়েন্টে জিবি বের করব। জিবির জন্য আমার একটা কলাম একটা বিম আছে, তাহলে প্রথমে এই কলামের আই বাই এল, আই হচ্ছে 110, এই যে এই ডাব্লিউ 831 110, এটার লেন্থ হচ্ছে 15 ফিট। আর এই বিমটা কানেক্টেড আছে ডাব্লিউ 1850, এটার আই হচ্ছে 800 আর এটার লেন্থ হচ্ছে 30। এখানে খেয়াল করে দেখো আই কিন্তু এখানে ইঞ্চিতে আছে আর এল হচ্ছে ফিটে, কাজে এখানে কিন্তু ইউনিট গড়বড় হয়ে গেছে, ইউনিট মিসম্যাচ হয়েছে। ঠিক আছে, কিন্তু তারপরেও আমি এটা ক্যালকুলেশনটা চালায় গেলাম, কারণ এখানে রেশিও
এখানে ওই ফিট, এখানে ফিট, আলটিমেটলি ওই রেশিও হওয়াতে এটা আসলে ক্যালকুলেশনটাতে সমস্যা হয় নাই। বাট এখানে আসলে এই এটাকে এবং এটাকে ইঞ্চিতে করে নিলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো, বাট রেশিও দেখে আমার এখানে রেজাল্টটা সমস্যা করবে না, সেই জন্য আমরা এটা এভাবে রেখেছি। ইনফ্যাক্ট বইতেও এভাবে করে দেওয়া আছে। সো এখানে জিএ এবং জিবি এটা ম্যাথমেটিক্যালি করলে আমার 0.275 হয়। তার মানে এক পাশে হচ্ছে 50, এক পাশে হচ্ছে 50, এক পাশে হচ্ছে 0.275, এক পাশে 50, এক পাশে হচ্ছে এই যে 0.1 2.275 এইখানে। এখন এই দুইটা পয়েন্টকে আমি স্ট্রেট লাইন দিয়ে টেনে দিলাম স্কেল ধরে, এইখানে ইন্টারসেক্ট করলো, এই ইন্টারসেক্টিং পয়েন্টের ভ্যালুটা আমি পেলাম 0.77। এগুলো কিন্তু লিনিয়ার স্কেল না, এগুলো একটু লগারিদমিক স্কেল। সো এখানে এই পয়েন্টগুলো যখন রিড করবা তোমরা একটু প্রপারলি কেয়ারফুলি এটাকে রিড করতে হবে। এখানে 0.7, এটা হচ্ছে 0.75, 0.75 আর এটা 0.8, সো আনুমানিক এটাকে 0.77 হিসেবে ধরা যায়। তাহলে এইভাবে আমরা এই এই কলামটা এবি কলামটা, এটার মান আমরা এটার কে এর মান আমরা অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার করে, তোমাদের পরীক্ষার খাতায় এই চার্ট দিয়ে দেওয়া হবে, পরীক্ষার খাতায় চার্ট দিয়ে দেওয়া হবে। তোমাদের ক্যালকুলেশন করে এ এবং বি বের করে তারপরে স্কেল বা রুলার ব্যবহার করে এই পয়েন্ট দুটো করে টান দিয়ে, লাইন টান দিয়ে এরকম লাইন ড্র করে ইন্টারসেক্টিভ পয়েন্টটা বের করে তারপরে তোমাদের এটা করতে হবে, এই কে এর মানটা বের করতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস। এই হচ্ছে প্রসেস। আমরা আরো অন্যান্য কলামগুলো দেখি, এখানে আরো কিছু অ্যাডিশনাল কনসিডারেশন আছে, সেটা আমরা দেখব। তারপর হচ্ছে এফ জি। আমরা এ বি কলামটা দেখলাম, এখন আমরা এফ জি কলামটা দেখব। এই এফ জি কলামের এটা তো ব্রেস, তাই না? আমাদের লোয়ার ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যতগুলো আছে সবই ব্রেস, কাজে লোয়ার ফ্লোরে সবগুলোর জন্য আমরা ব্রেসের চার্টটা ব্যবহার করব। সো ব্রেসের এখানে এইখানে যে ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্ট হচ্ছে আমার হিঞ্জ সাপোর্টের অপোজিট। এখানে তার রেস্টুরেন্ট ইনফাইনাইট, মানে ধরে নিতে পারে যে বিমগুলা এখানে, মানে ফিক্স সাপোর্টকে কল্পনা করা যায় যে এখানে মানে বিম যতই বাকল হোক সে এখানে কোনো রোটেশন অ্যালাউ করবে না। এখানে অলওয়েজ আমার এই ফিক্স সাপোর্টের এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কলামটা বেরোয়, তারপরে বেরোয় এটা এইদিকে বাঁকা হবে অথবা এইদিকে বাঁকা হবে, বাট এই পয়েন্টে নো রোটেশন ইজ অ্যালাউড। তার মানে এইটা হচ্ছে এই জায়গাটার অপোজিট। এখানে আমরা কোনো বিম নাই, এখানে নিচে শূন্য ধরে নিয়ে আমরা জি এর মান ইনফাইনাইট আসলো, আর এখানে হচ্ছে অপোজিট। এখানে ধরে নেওয়া যেতে পারে যে ইনফাইনাইট স্টিফনেসের বিম দেওয়া আছে, যার ফলে সে বিমটা কোনো দিকে নাড়াচাড়া করবে না, সে ফিক্স কন্ডিশন রাখবে। তার মানে এখন বটম নিচে হয়ে যাচ্ছে আমার ইনফাইনাইট হয়ে গেলে আমার এটা হয়ে যায় 0। তার মানে জি এর মান আমার জিএফ, হ্যাঁ, জিএফ হচ্ছে আসলে থিওরিটিক্যালি 0 হয়। তো একদম 0 না ধরে আমরা খুব ছোট একটা ভ্যালু ধরি, যেমন এর আগের বার ইনফাইনাইট না ধরে আমরা বড় একটা ভ্যালু ধরলাম। এখন আমরা 0 না ধরে ছোট একটা ভ্যালু ধরবো, যেমন এই যেটা বলছে যে প্র্যাকটিক্যাল ভ্যালু অ্যাট ফিক্সড বেস ইনস্টেড অফ 0 অ্যাট ফর এ ব্রেস ফ্রেম। তার মানে আমরা এখানে জিএফ ছোট একটা ভ্যালু, যে আমাদের 0 মানে তো আছে এই পয়েন্ট, আমরা এই পয়েন্টটা না ধরে আমরা 0.05 একটা ছোট ভ্যালু এটাকে ধরে নিলাম। আচ্ছা, এটা গেল আমার। তাহলে এই এফ পয়েন্টে আমাদের জিএফ বের হয়ে গেল, আর এইবার হচ্ছে জি পয়েন্টে আরেকটা জি বের করতে হবে, জি। হ্যাঁ, তাহলে এখানে দুইটা কলাম আছে, দুইটা কলাম এই 831 831, একদিকে 12 ফিট একদিকে 15 ফিট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে জিএইচ আর I/L এফ জি, এইটা আমরা উপরে লিখলাম। এখন এটার মানে যে এইটা লেখা হয়েছে 831 মানে হচ্ছে এখানে 110/12 হবে, আর নিচেরটা হবে, নিচেরটাও 110/15 হবে। এইভাবে এখানে এটা নিউমেরিক্যাল ফিগারটা দেওয়া হয় না, এখানে অবশ্য জায়গা ছিল, করা যেত। তাহলে এটা কলামের দুইটা আমি উপরে লিখলাম, আর দুইটা বিম, এই দুইটা বিমের যোগ হবে 18/50 I/L ডিজি, ডিজির I/L ডিজিটা লিখলাম,
আর I/L GJ লিখলাম। শুধু এইখানে নতুনত্ব হচ্ছে এখানে একটা 1.5 ফ্যাক্টর অ্যাড করা হচ্ছে, যেটা আমাদের ফর্মুলাতে আগে ছিল না। এই 1.5 ফ্যাক্টরটা একটু নতুন, এইটাই হচ্ছে একটু নতুনত্ব আছে। এইটা কেন, এটাই হচ্ছে আমি ওই যে একটা শিট স্কিপ করে গেছিলাম, ওই শিটে এই কথাটা বলা আছে, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করিনি, এখন আমি এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে যে, মনে করো এই যে দুইটা বিম দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দুইটা বিম দেখতে পাচ্ছ, এই দুইটা বিম তো একই, 1850, এটাও 20 ফিট, এটাও 20 ফিট। হ্যাঁ, কিন্তু এখানে যখন আমি কলাম বিম মিলে এই জয়েন্টটা রোটেট করবে, দুইটা বিমই বাধা দিবে, তাই তো? দুইটা বিমই বাধা দিবে। এই যে আমার বিমের বেন্ডিং হবে না, আমার এই যে জয়েন্ট রোটেট করে দুইটা বিমই এরকম বেন্ড করবে। হ্যাঁ, তো বেন্ড করার জন্য এই বিমটা কতটুক বাধা দিবে সেটা বিমের নিজস্ব স্টিফনেসের উপরেও নির্ভর করে। আর আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে বিমের এই ফার এন্ডে, আমি যেখানে জি বের করছি তার থেকে দূরবর্তী এন্ডে আমার বাউন্ডারি কন্ডিশনটা কেমন, সেটাই এখানে বলা হচ্ছে। যে এখানে খেয়াল করে দেখো, দুইটা বিমের সবই সেম, শুধু এই পয়েন্টে এটা হিঞ্জ, আর এখানে এসে অন্য বিমের সাথে কানেক্টেড। সো এই ফার এন্ডে যে কন্ডিশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে বিমের, সেই জন্য এই দুইটা বিমের কন্ট্রিবিউশনটা একটু আলাদা হবে। এই দুইটা বিমের কন্ট্রিবিউশনটা একটু আলাদা হবে। সেই আলাদা ব্যাপারটাকে অ্যাকনোলেজ করার জন্য এখানে একটা ফ্যাক্টর 1.5 দেওয়া হচ্ছে। সেটাই এখন ওই যে ওই টেবিলটা, যেটা আমি স্কিপ করে গেছিলাম, ওই টেবিলটাতে আসে। এই যে এখানে যে স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর ফর বিম, হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে এই ব্রেস ফ্রেমের জন্য আমার ফার এন্ড অব দ্য বিম যদি হিঞ্জ থাকে, তাহলে ফ্যাক্টর হয় 1.5। দেখো, ব্রেস ফ্রেম আর ফার এন্ড হচ্ছে হিঞ্জ, হ্যাঁ, এই দুইটা মিলে আমার এই 1.5। আমার এখানে কিন্তু দিস ইজ দ্য কন্ডিশন। এই যে ব্রেস ফ্রেম, আমার কলাম তো এইটা, আমি তো কলাম এটা মানে ব্রেস না আনব্রেস সেটা আসতেছে কলাম থেকে। তারপরে বিমের ফার এন্ড আমি জি বের করতেছি এখানে, কাজে ফার এন্ড অফ দ্য বিম হচ্ছে হিঞ্জ, তার জন্য আমার ফ্যাক্টর হচ্ছে 1.5। সেই 1.5টা এই যে এখানে আসছে, এই যে 3/2 বা 1.5 ILGJ। এই যে জিজে এর ক্ষেত্রে এখানে যেহেতু হিঞ্জ আছে, আমার একটা ব্রেস ফ্রেমের ফর্মুলায় এই 1.5 আসে, সে 1.5 ফ্যাক্টরটা এখানে চলে এসছে। সো বাকিগুলা নিউমেরিক্যাল ফিগারগুলো এখানে বসায় দিলে আমার এটা আছে 0.165, দ্যাট ইজ দিস পয়েন্ট। এইটা হচ্ছে 165, হ্যাঁ, আর এটা হচ্ছে 0.05, এটা এই দুইটা পয়েন্ট টান দিলে আমার আলটিমেটলি কে এর মান আসতেছে, এটা এসে অ্যারাউন্ড 0.55। এই হচ্ছে আমার দ্বিতীয় কলামের কেটা, আমি এফজি কলামের কেটা বের করতে পারলাম। তারপরে আসি, এবার আমি দোতলায় চলে যাই। দোতলায় যদি আমার জিএইচ, আমার কোনটা আছে, হ্যাঁ, দোতলায় আমার হচ্ছে জিএইচ, এই কলামটার আমি কে বের করতে চাই। তা দোতলা হচ্ছে আনব্রেসড, এটা আমার আগেই বলা আছে, আগেই আমরা এটা ডিসিশন নিয়েছি যে দোতলায় যে দুইটা কলাম আছে, দুইটা কলামের ক্ষেত্রে আনব্রেসড বা সোয়ে কন্ডিশনটাকে ব্যবহার করতে হবে। সো এই জিতে এইখানে আমার একটা জি বের করব, এখানে একটা বের করব। তো এই পয়েন্টে ওই একইভাবে কলামের গুলো সরাসরি চলে আসে, যে জিএইচ আর জিএইচ আর এফজি, এটা নর্মালি চলে আসে, এগুলোতে কোনো ফ্যাক্টর নাই। বিমের ক্ষেত্রে সবসময় যে যেখানে আমি জি বের করতেছি, এই যে এখানে জি বের করতেছি জি পয়েন্টে, এইখানে জি বের করলে ফার এন্ডে কি আছে দেখতে হবে। ফার এন্ডে যখন আমার হিঞ্জ থাকলো, আমার ফার এন্ডে ফ্যাক্টর হয়ে গেল ওই বিমের 0.5। আগের বার এসেছিল কিন্তু 3/2, আর এখন হয়ে গেল 0.5। কারণ কি? কারণ আগের বার ছিল ব্রেস্ট, আর এখন হয়ে গেছে এটা
আনব্রেস্ট, কারণ কলামটা আনব্রেস্ট। এই আমরা যদি আবার ওই টেবিলটাতে ফেরত যাই, এই দেখো এই ব্রেস্টে 1.5 আর আনব্রেস্টে 0.5, ফার এন্ড অফ দ্য বিম হিঞ্জ, আনব্রেস্ট ফ্রেমে 0.5। সো আনব্রেস্ট কন্ডিশনে 0.5 যেহেতু বলা আছে, আমরা এখানে আনব্রেস্ট কন্ডিশনে 0.5টা ব্যবহার করলাম। আদারওয়াইজ বাকি সব সেম। তাহলে এইখানে এই যে এই আয়ের মানগুলা বসায় দিয়ে আমি এটা পাই 0.275। এটা হচ্ছে জি, মানে জি মানে হচ্ছে বটমে, এটা হচ্ছে এই পয়েন্ট। আর টপের এখানে কোনো জটিলতা নাই, একটা কলাম আর একটা বিম। টপে হচ্ছে একটা কলাম একটা বিম করলে 0.63 আসে। এই কলামটা হচ্ছে 110/12, আর এই বিমটার ক্ষেত্রে এটা আসবে করলে এটা হচ্ছে 0.63 আসে। 0.63 মানে হচ্ছে এই যে এইটা, এই পয়েন্টে এই দুইটা পয়েন্ট যোগ করলে আমরা অ্যালাইনমেন্ট চার্ট থেকে এর মান পেলাম 1.15। সো এই হচ্ছে মোটামুটি আজকে তোমাদেরকে আমার যেটা দেখানোর কথা, আমরা কিভাবে একটা প্র্যাকটিক্যাল কলামে আমরা এটা বের করতে পারি। তো এই যে অ্যালাইনমেন্ট চার্ট আমরা দেখছি, অ্যালাইনমেন্ট চার্ট ছাড়াও কিন্তু এই কে বের করা যায়। মূল ইস্যুটা হচ্ছে প্রথমে হচ্ছে জি কত হবে, কলামের বটমে জি কত হবে আর টপে জি কত হবে। তার জন্য আমাকে এই প্রসিডিওরটা ফলো করতে হবে, এটার আর কোনো বিকল্প নাই। অর্থাৎ আমি যদি শুরু থেকে আসি, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সোয়ে না নন সোয়ে ফ্রেম, বা ফ্রেমের একটা অংশ নন সোয়ে একটা অংশ সোয়ে হতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। তারপরে হচ্ছে এই যে আমরা ফ্লোর ওয়াইজ আমরা এই বিভিন্ন বাউন্ডারি কন্ডিশনের জন্য জি বের করব, জি বটম এবং জি টপ বের করব। প্রতিটা কলামের ক্ষেত্রে জি বটম এবং জি টপে এবং বটমে জি বের করব। টপে এবং বটমে জি বের করে টপে এবং বটম থেকে এরকম লাইন টেনে দিয়ে লাস্ট স্টেজে আমরা এই অ্যালাইনমেন্ট চার্ট থেকে কে বের করব। তো এই লাস্ট স্টেজটা অর্থাৎ অ্যালাইনমেন্ট চার্টের ব্যবহারের আগ পর্যন্ত আমাদের এই জি বের করার প্রসেস, কলামের টপে এবং কলামের বটমে, এইটা আমাদেরকে এই নিয়ম কানুনগুলো ফলো করতে হবে। এই বিমের এন্ডে যদি হিঞ্জ থাকে তাহলে এরকম ফ্যাক্টর দিতে হবে, হিঞ্জ থাকলে একরকম হবে, আবার ওই যে ফিক্সের জন্য একটা ফ্যাক্টর আছে, যদি এখানে হিঞ্জ না থেকে ফিক্স থাকতো তখন ফ্যাক্টরগুলো এরকম হতো। অর্থাৎ এখানে যদি ফিক্স সাপোর্ট দিয়ে দেওয়া হতো তাহলে ফ্যাক্টরগুলো পরের লাইনের এই ফ্যাক্টরগুলা সোয়ে বা নন সোয়ের জন্য এই ফ্যাক্টরগুলা ইউজ করতে হতো। এইটা পরীক্ষার সময় ইনশাল্লাহ দিয়ে দেওয়া থাকবে, তোমরা পুরোনো পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখো, ও এই সেম স্টাইল ফলো করা হবে। সো এই হচ্ছে মোটামুটি ভাবে একটা ফ্রেমের কে বের করার প্রসেস। 3টা স্টেজ। প্রথম কথা হচ্ছে যে সোয়ে না নন সোয়ে এইটা ডিসাইড করতে হবে। তারপরে জি বটম এবং জি টপ প্রতিটা কলামের জন্য আমাদেরকে বের করতে হবে। থার্ড স্টেজে অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার করে কে বের করতে হবে। তো এই অ্যালাইনমেন্ট চার্ট ইউজ করে কে বের করার একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে যে কিছু অ্যাপ্রক্সিমেট ইম্পিরিক্যাল ইকুয়েশন আছে। অর্থাৎ আমরা যে বারবার বলছি যে আমরা তো অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার করছি, মানে কি আমরা আসলে এই ইকুয়েশন দুইটাকে সলভ করছি। এই ইকুয়েশন দুইটার সলিউশন অ্যালাইনমেন্ট চার্ট হিসাবে এখানে দেওয়া আছে। এই ইকুয়েশন দুইটার সলিউশন অ্যালাইনমেন্ট চার্ট হিসেবে আছে। এই দুইটা ইকুয়েশনের অ্যাপ্রক্সিমেট সলিউশনও আছে, ম্যাথমেটিক্যাল ফর্মেও আছে। এটা আমরা এখন একটু দেখব। এটা হচ্ছে এই যে অ্যাপ্রক্সিমেট অল্টারনেটিভ টু ইউজিং অ্যালাইনমেন্ট চার্ট। হ্যাঁ, এই প্রথম ইকুয়েশন তো এইটা ননসের জন্য, এটার সমাধান এইভাবে, মানে এখানে এ জিবি এবং কে এর একটা ইকুয়েশন, এটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটার অ্যাপ্রক্সিমেট সলিউশন এইভাবে লেখা যায়। অ্যাপ্রক্সিমেট সলিউশন এইভাবে লেখা যায়। আর আনব্রেস্টের ইকুয়েশন ফর কে, এইটার অ্যাপ্রক্সিমেট সলিউশন এইভাবে এইটা লেখা যায়। তো অ্যাপ্রক্সিমেট কেন বলা হচ্ছে, এটা ওই ফ্রেঞ্চ ইঞ্জিনিয়াররা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে বের করছে, এবং এটার অ্যাকুরেসি মোটামুটি 98% মিনিমাম। অর্থাৎ আমরা অ্যালাইনমেন্ট চার্ট ব্যবহার না করে, তোমরা যদি কেউ কম্পিউটারে প্রোগ্রামিং করতে চাও তাহলে উইথ 98% অ্যাকুরেসিতে এই ইকুয়েশনটা ব্যবহার করে সরাসরি কে এর মানটা আমরা
বের করতে পারবো। যদি পরীক্ষায় এই ইকুয়েশনগুলা আমরা ব্যবহার করতে বলি তাহলে এই ইকুয়েশনগুলা দিয়ে দেওয়া হবে, এই ইকুয়েশনগুলো আমরা দিয়ে দিব, বাট দিজ আর অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন এবং এগুলার অ্যাকুরেসি হচ্ছে 98% মিনিমাম। হ্যাঁ, তো এখানে মানে একটা কমেন্টস করা হয়েছে শেষে যে দিস ইজ জেনারেলি সাফিসিয়েন্ট ফর অল প্র্যাকটিক্যাল পারপাজেস কনসিডারিং দ্যাট the manual procedure for reading K value from the alignment chart also introduces errors of similar magnitude. অ্যালাইনমেন্ট চার্টগুলো অ্যাকুরেট, কিন্তু অ্যালাইনমেন্ট চার্ট থেকে যখন আমরা ফিজিক্যালি একটা লাইন টেনে এখান থেকে আমরা একটা কোঅর্ডিনেট বের করে এটা বের করতেছি, এখানে তো আমাদের কিছু মানে চোখে দেখে রিড করার মধ্যে তো অল্প কিছু এরর আসে। তো সেই এররটা যতখানি হয় এই ইকুয়েশন দুটাও তার থেকে বেশি এরর হয় না। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে যেটা বোঝা গেল যে অ্যালাইনমেন্ট চার্টের আউটপুটের অ্যাকুরেসি এবং এই অ্যাপ্রক্সিমেট সলিউশনের অ্যাকুরেসি অলমোস্ট কাছাকাছি, সো বোথ আর অ্যাকসেপ্টেবল। কম্পিউটারে কম্পোজ করার জন্য বা কম্পিউটারে ব্যবহার করার জন্য আমরা চাইলে এই ইকুয়েশনগুলো নিউমেরিক্যাল ইকুয়েশনগুলো ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমরা কিভাবে কে বের করব ফর এ রিয়েল ফ্রেম, এটা দেখলাম। আমি ওই লাস্ট প্রশ্ন তোমাদের যেটা ছিল যে ওই যে সোয়ে হবে না ব্রেস্ট হবে না আনব্রেস্ট হবে, এইরকম কিছু এক্সাম্পল এই যে এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখো এই যে উপরের ফ্রেমে এখানে একটা ব্রেসিং দেওয়া আছে। ব্রেসিং দেওয়া মানে কি, আমি ডায়াগোনাল টান দিলাম যাতে করে সে এই যে রেক্টেঙ্গুলার শেপটা, এই রেক্টেঙ্গুলার শেপটা রেক্টেঙ্গেল থাকবে, সেই রেক্টেঙ্গুলার শেপটা এরকম মানে প্যারালেলোগ্রাম হবে না। তা শেপটা ব্রেসিং দেওয়ার অর্থ হচ্ছে এই টপ ফ্লোরের এই সম্পূর্ণ অংশটাই এই যে এই গ্রিডটা রেক্টেঙ্গেল থাকবে। তার মানে যে দেখো এখানে এটাও ভার্টিক্যাল আছে, এটাও ভার্টিক্যাল, এটাও ভার্টিক্যাল, এটাও ভার্টিক্যাল, এটাও ভার্টিক্যাল, তারা সরে গেছে, দুজনে ইকুয়াল অ্যামাউন্ট সরে গেছে, আই এবং এইচ দুইজনে ইকুয়াল অ্যামাউন্ট সরে গেছে। অর্থাৎ আলটিমেট ডেফিনেশন হচ্ছে বটম পয়েন্টের রেসপেক্টে টপ পয়েন্টটা রিলেটিভ কোনো মুভমেন্ট হয় না। তার মানে এখানে সবগুলো কলামই আমার ভার্টিক্যাল আছে এবং ভার্টিক্যাল হওয়ার অর্থ হচ্ছে কোনো রিলেটিভ মুভমেন্ট হচ্ছে না। সো এই অংশটা হচ্ছে ব্রেস্ট বা নন সোয়ে ধরতে হবে। বাট নিচের কলামগুলো যেহেতু বটম ধরা আছে, উপরের পয়েন্টটা সরে গেছে, কলামগুলো কাত হয়ে গেছে। কলামগুলো কাত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে আনব্রেস্ট বা সোয়ে। তার মানে এই এই অঙ্কটা যদি করতে দেওয়া হয় তাহলে নিচের কলামগুলা ব্রেস্ট আনব্রেস্ট ধরতে হবে আর উপরের কলামগুলা ব্রেস্ট ধরতে হবে, যদি এরকম ব্রেসিং দিয়ে এরকম একটা জিনিস দেওয়া হয়। ঠিক আছে, তো একইভাবে ব্রেসিংটা উপরে না দিয়ে এখানে নিচে দিলাম, কাজে নিচের অংশটা ব্রেস্ট হয়ে গেল আর উপরের অংশটা আনব্রেস্ট হয়ে গেল। এইভাবে এটা সলভ করতে হবে। আচ্ছা, তারপরে ওই যে আরেকজন বললা যে এই যে এখানে মনে করো এখানে আটকানো আছে, স্যার এইখানে আমি এটা শেষ করে নিই। স্যার ইয়েস, আমাদের আরেকটা ক্লাস আছে স্যার, একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয় স্যার। হ্যাঁ এই যে এখন এই যে লাস্ট এটাই, ওকে এখানে ওই সেম জিনিস আগেরটারই এক্সপ্লানেশন কন্টিনিউ হয়েছে যে এখানে ধরে রাখাতে এখানে মুভমেন্ট হবে না, এখানে ব্রেসিং আছে, কাজে উপরের অংশটা ব্রেস, কিন্তু নিচে এইভাবে মুভমেন্ট হওয়ার কারণে এই আনব্রেসটা ইয়ে হবে, আনব্রেস্ট, এইভাবে এটা আনব্রেস্ট বা সোয়ে হিসাবে করবে। কাজে তোমরা এই লাস্ট দুইটা শিট একটু স্টাডি করবা, আমরা পরে দরকার হলে আরো ফার্দার কন্টিনিউ করবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটা শেষ করে দিচ্ছি, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হলে এখান থেকে আমরা কন্টিনিউ করবো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যালো, হ্যাঁ বলো।